আমি শক্তিতে রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউবের পক্ষ থেকে নাগরিকত্ব বিষয় নিয়ে কয়েকটা কথা বলবো। আমি আজকে নাগরিকত্ব বিষয় নিয়ে যা বলবো সেটাকে আপনারা বলতে পারেন যে এই নাগরিকত্ব আইনের, তারপরে নাগরিকত্ব আইন, এই সমস্ত বিষয়ের উপর একটা এই হ জ ব র ল এরকম একটা বিষয় হিসেবে আজকের এই ভিডিওটাকে আপনারা ধরতে পারেন। আমি আমার অভিজ্ঞতার কয়েকটা কথা বলি। আমার সঙ্গে কংগ্রেসের বড় নেতা অধীর রঞ্জন চৌধুরী, আপনারা জানেন শুধু রাজ্যের নেতা নন, সারা ভারতের ক্ষেত্রেও তিনি কংগ্রেসের খুব বড় নেতা। খুব সাম্প্রতিক কালে, বছরখানেক হয়নি বা এরকমই হতে পারে, দিল্লিতে তার যে বাড়ি মানে এই যে সাংসদ হিসেবে যে বাড়ি, মন্ত্রী হিসেবে যে বাড়ি তিনি পেয়েছিলেন, যেখানে থাকতেন, সে বাড়িতে একদিন কথা হচ্ছিল। আমি একা ছিলাম না, আমার সঙ্গে আরো একজন ছিলেন, এই ঠাকুরনগরের ডাক্তার সজল বিশ্বাস ছিলেন। সেখানে কথা বলতে বলতে নাগরিকত্ব বিষয় নিয়েই কথা বলার জন্য গেছিলাম। বলেছিলাম, রিকোয়েস্ট করছিলাম যে নাগরিকত্ব আইনটা পাল্টাবার জন্য যাতে কংগ্রেস উদ্যোগ নেয়, এইটার জন্যই তার কাছে গেছিলাম। এবং ওনার সঙ্গে যেদিন দেখা করেছিলাম তার পরের দিন আমরা ওই কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের সাথেও দেখা করেছিলাম। আমি সেদিনের কথা বলছি। তো সেদিন তিনি আমাদের বললেন যে তাদের মূল বাড়ি হচ্ছে চট্টগ্রাম। উনি বললেন যে উনি যখন ছোট 3-4 এরকম পড়েন, সেই সময়ে উনি বাবার হাত ধরে চট্টগ্রাম থেকে ভারতে চলে এসেছিলেন, তারপরে বহরমপুর এলাকায় বসবাস করেন। এই একজন নেতা। তারপরে আপনারা অনেকে শুনেছেন যে আমি শুধু কংগ্রেস যাতে নাগরিকত্ব আইনটা তাদের একটা কেন্দ্রীয় ইস্যু হিসেবে তাদের কর্মসূচিতে গ্রহণ করেন, ইশতেহারে গ্রহণ করেন, এই জন্য শুধু কংগ্রেসের সাথে কথা বলেছি তা না। কংগ্রেসের ওই দুজন বললাম তা না, এখানে প্রদীপ ভট্টাচার্য আছেন, বহুকাল কথা বলেছি এবং উনি সত্যিই খুব আন্তরিকভাবে কিছু চেষ্টাও করেছেন। এখন যিনি শুভঙ্কর সরকার এই যে প্রদেশ কংগ্রেসের সভাপতি হয়েছেন, তার সঙ্গেও কথা বলেছি। সম্ভবত 11ই এপ্রিল তার সঙ্গে আমরা কথা বলেছিলাম দীর্ঘক্ষণ, ঘন্টাখানেক তো বটেই। তিনিও আমাদের এই ইস্যুর সাথে একমত। এরকম ভাবে আমরা সিপিএম এর সাথেও কথা বলেছিলাম। আমাদের আলোচনায় সিপিএম এর সুজন চক্রবর্তী বেশিরভাগটা সময় ছিলেন। সেখানে ছিলেন নদিয়া সিপিএম এর সাধারণ সম্পাদক মিস্টার দে, আমি নাম মনে করতে পারছি না এই মুহূর্তে, মিস্টার দে উনি ছিলেন নদিয়া জেলার যিনি সিপিএম এর এখনকার যিনি সম্পাদক। তারপরে প্রদেশের যিনি জেনারেল সেক্রেটারি সেলিম সাহেব ছিলেন। একদিন উত্তর 24 পরগনা জেলা অফিসে বসে কথা হয়েছিল, সেখানে মৃণাল চক্রবর্তী এর আগের টার্মে সিপিএম এর সাধারণ সম্পাদক ছিলেন, তার সঙ্গেও কথা হয়েছে। তার সামনে সুজন চক্রবর্তীর সাথে কথা হয়েছে, আলিমুদ্দিন স্ট্রিটে কয়েকবার হয়েছে। কিছু চিঠিপত্র লেনদেন এটা হয়েছে। তারপরে আপনারা জানেন যে কলকাতা প্রেস ক্লাবে আমরা একসাথে প্রেস কনফারেন্স করেছি। ওনারাও মৌলের যুব কেন্দ্রে ওনাদের গণসংগঠনগুলো নিয়ে এই ইস্যুতে
কনভেনশন করেছেন, এসব হয়েছে। এই যেমন ভাবে আমরা দাবিটা করি যে যারাই এখানে বসবাস করে স্থায়ীভাবে তাদের সবাইকে নাগরিক ঘোষণা করে একটা আইন তৈরি করার বিষয়, এসব বিষয় নীতিগতভাবে তারা একমত হয়েছেন। তা এই প্রক্রিয়ার মধ্যে একদিন সুজন বাবুর সাথে কথা হচ্ছিল আইন নিয়ে, সব কথা বলতে বলতে সুজন বাবুও আমাকে বললেন যে আমি যখন এরকম ছোট ছিলাম, ওই যেমন বলেছেন অধীর চৌধুরী, ওরকম 3, 4, 5 উনি যখন পড়তেন তখন উনিও ওনার বাবার হাত ধরে বরিশাল থেকে এই দেশে এসেছেন, সেটা তিনি বলেছেন। তারপরে ওই মৃণাল চক্রবর্তী উত্তর চব্বিশ পরগনা সিপিএম এর পার্টি অফিসে বসে কথা হচ্ছিল সুজন বাবুর সাথে, উনিও ছিলেন। তো মৃণাল চক্রবর্তী বললেন, আমি যখন, উনি একটু বড় হয়ে এসছেন, বললেন 6, 7 পড়তাম, তখন আমি এই সাতক্ষীরা থেকে আমিও আমার বাবার হাত ধরে এসেছি। তো নাগরিকত্ব আইনে যে আইন টাইন বলছে, তাহলে তো আমরা কেউ নাগরিক না, আমরা তো এখানে এসে নাগরিকত্বের সার্টিফিকেট করিনি, এটা বললেন। সিপিএম বললাম, কংগ্রেস বললাম, তৃণমূলও বলতে পারি, বলার দরকার নেই। আমি বিজেপি নিয়ে আরেকটা বলি। আমরা একবার বিজেপি আমাদের বলেছিল, আমরা যারা উদ্বাস্তু আন্দোলন করি, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আমাদের একটা মিটিং এর ব্যবস্থা করে দেবেন। তখন ওই রাহুল সিনহা হচ্ছেন বিজেপির এই রাজ্যের সভাপতি। ওই যখন ওই যে মিস কল দিয়ে ভোটার হওয়ার যে প্রক্রিয়া চলছে সেই সময়ের কথা বলছি। তা ওনার সাথে কথা হয়েছিল, সেদিন আমরা 12-13 জন ছিলাম সেখানে। উনিও বললেন, রাহুল সিনহা বললেন যে ওনার একজাক্ট মনে নেই, বলেছিলেন বোধহয় ওনার জন্ম হচ্ছে কুমিল্লা বা সিলেট বলেছিলেন। তারপরে উনি পিসির বাড়ি না কোথাও বোধহয় অনেকটা বড় হয়েছিলেন ময়মনসিংহে, এরকম একটা বলেছিলেন, যেটা আমার ঠিক মনে নেই, মানে ওখান থেকে এসেছেন। তা ধরুন এই যে লোকগুলি, আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারটা যদি বলেন, আমি জানি না তো উনি কোথায় ওনার জন্ম, কিন্তু যদি আপনি ওনার ওই নেটে কোথায় জন্ম ইত্যাদি খোঁজ করেন, বুদ্ধদেব ভট্টাচার্যের ইয়েগুলো খোঁজ করেন, তাহলে দেখবেন জন্ম স্থান লেখা আছে কলকাতা। তা আমরা জানি না যে কলকাতা হয়েছে কিনা। আসলে এগুলো তারা যে ডিক্লারেশন পরবর্তীকালে বিভিন্ন জায়গায় দিয়েছেন, ওই ইলেকশন কমিশন, পাসপোর্ট ইত্যাদি করার সময়, সেটাই এই নেটে টেটে এসছে হয়তো। তাই সেটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা নেই। আমি ব্যক্তিগত অভিজ্ঞতা বললাম, অধীর চৌধুরী, সুজন চক্রবর্তী, মৃণাল চক্রবর্তী, তারপরে আর কার কথা বললাম, এরকম যেগুলো বললাম আমি আপনাদের, তো তারা ওখান থেকে এসেছেন। কিন্তু আমি জানি না, আমার ধারণা তারা যখন কিছু করেননি বলছেন, এখানকার নাগরিক হননি যখন বলছেন আবেদন করে, কারণ আবেদন করে নাগরিক হওয়ার ব্যাপারটা হচ্ছে আমাদের দেশের যে নাগরিকত্ব আইন, তাতে পরিষ্কার বলেছে যে বাইরের থেকে যারা আসবে, বহিরাগত যারা, সে একদিন বয়স হয়েছে তখন আসুন, আর 80 বছর বয়সে আসুন। বহিরাগত যারা, তাদের ভারতের নাগরিকত্ব পাওয়ার একটাই মাত্র পথ, একটা, দ্বিতীয়টা নেই। সেটা হলো আবেদন করে নাগরিক হতে হবে। সে আবেদন করার কিছু কন্ডিশনে হেরফের আছে, যার জন্য বলে সিটিজেন বাই রেজিস্ট্রেশন বা সিটিজেন বাই ন্যাশনালাইজেশন, কিন্তু আবেদন করে নাগরিক হতে হবে। তো তারা করেননি, আমাকে বলেছেন তারা করেননি। তাহলে নিশ্চয়ই পাসপোর্ট ইত্যাদি ভোটে টোটে যখন দাঁড়িয়েছেন, তখন বলেছেন যে তাদের জন্ম এই দেশেই। হয়তো এই মমতা বন্দ্যোপাধ্যায়, বুদ্ধদেব ভট্টাচার্যের নেটে যদি আপনি জন্মস্থান খোঁজ করেন, দেখবেন কলকাতা লেখা। হতে পারে এগুলো ওইভাবেই হয়েছে, হতে পারে। বাস্তব অভিজ্ঞতা এই দুজনের ক্ষেত্রে আমার নেই, আমাকে ব্যক্তিগতভাবে আমাকে তারা কিছু এই সম্পর্কে বলেননি। তো আমি এই কথাগুলো বলছি এই কারণে যে এর থেকে একটা বার্তা তো আপনি পাচ্ছেন। সেই বার্তাটা হলো ওই যে আমাদের দেশের যারা মহামানব
তারা যে পথে করে গমন, আমরা যারা আছি তাদের তো আমাদের সে পথেই গমন করতে হবে, করা উচিত যদি তাতে কিছু সুবিধা পাওয়া যায়। এইটা আমাদের এখন যারা এই ভোটার তালিকা ইত্যাদি ইত্যাদি নিয়ে যারা সমস্যায় পড়েছেন, মানে ধরুন অধীর বাবু, সুজন বাবু, মৃণাল চক্রবর্তী, তারা কি করেছেন? তারা করেছেন ওই স্কুলে পড়াশোনা করেছেন, এইটাই জন্মের প্রমাণ হিসেবে হয়তো বলে দিয়েছেন বলেই পাসপোর্ট কর্তৃপক্ষ, ইলেকশন কমিশন এগুলো মেনে নিয়েছে। তো সে সুযোগ যাদের আছে তারা মহামানবদের অনুসরণ করতে পারেন, তাহলে হয়তো অনেকে তাদের মতো উতরে যাবেন। এটা বলার জন্য এই উদাহরণগুলো আমি আনলাম। আর এই প্রসঙ্গে একটু বলে নি, বলেছে না হজবরল, সেই জন্য বলছি যে এইটা একটু দেখেন, এটা কি আপনারা দেখতে পাচ্ছেন? যদি দেখতে পারেন এইটা একটু ভালো করে দেখেন। এইটা আনন্দবাজারের একটা রিপোর্ট, খুব বড় রিপোর্ট, ছবি দিয়ে মুখ্যমন্ত্রী দেখতে পাচ্ছেন। এইটা আনন্দবাজারে 2016 সাল, বেশি দিন আগের কথা না, 2016 সালের 18ই ফেব্রুয়ারি আনন্দবাজার, 18ই ফেব্রুয়ারি 2016, এইটা হচ্ছে তারিখ। তাতে কি লেখা আছে শুনুন। তাতে লেখা আছে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, ওই নবান্নে কোট আনকোট করে এইখানে সাংবাদিকরা তুলে দিয়েছেন। তিনি বলেছেন, কোট, বাংলাদেশ থেকে আসা যে মানুষগুলো এ রাজ্যে 5 বছরের বেশি সময় ধরে বাস করছেন, রেশন কার্ড, ভোটার কার্ড আছে, আমি মনে করি, মানে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন তারা ভারতের নাগরিকত্ব পেতেই পারেন, নাগরিকত্ব পেতেই পারেন। তিনি কিন্তু এই সাংবাদিক সম্মেলনে বলেছেন, এরা নাগরিকটা কিন্তু বলেননি, বলেছেন 5 বছর যার বা তার বেশি বসবাস করেন তারা ভারতের নাগরিকত্ব পেতে পারেন, নাগরিক নয়, নাগরিকত্ব পেতে পারেন। এই যে কথাটা তিনি বলছেন, এই কথাটা বলতে গিয়ে তিনি ওই যে পেতেই পারেন, তাহলে দেবে কারা? সেন্ট্রাল গভর্নমেন্ট। সেই জন্য বলছেন যে বাংলাদেশিদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার এখতিয়ার জেলা শাসকদের হাতে ফেরানো হোক। খুব শীঘ্র নবান্ন এই মর্মে দাবি সনদ দিল্লিতে পাঠাবে বলে বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। তাহলে 2016 সালে তিনি বলেছেন যে 5 বছর হলে নাগরিকত্ব পেতে পারেন, নাগরিকত্ব পাওয়ার উপযুক্ত, তাই তাদের নাগরিকত্ব দেওয়ার জন্য দিল্লির ওই নর্থ ব্লক পর্যন্ত দৌড়দৌড়ি করা মুশকিল, তাহলে ওই এখতিয়ার জেলা শাসককে ফেরানো হোক যাতে তারা সহজে পেতে পারেন। শীঘ্রই নবান্ন চিঠি লিখবে। আমরা কিন্তু আর জানি না যে নবান্ন এই চিঠি দিল্লিতে লিখেছেন কিনা। আমার মনে হয় লেখেননি। লেখেনি কেন? কেন মনে হচ্ছে যে লেখেনি? আমার এই সন্দেহের কারণ হলো, এর কয়েকদিন পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলা শুরু করলেন, এবং এখনো জানেন আপনারা, সেটাই বারবার বলেছে, ভোটার কার্ড, রেশন কার্ড যখন আছে তখন তিনি ভারতের নাগরিক। তাহলে এই যে ভারতের নাগরিক যখন বলছেন, রেশন কার্ড, ভোটার কার্ড আছে, আগে বলেছে পেতে পারেন, এবার বলছে নাগরিক, 2 মাস 3 মাস পরে এটা বলা আরম্ভ করলেন। নাগরিক যখন, তখন তার ওই ফেরানোর জন্য চিঠি লেখার কোনো প্রয়োজন পড়ে না। এটা করেননি। এই একই রিপোর্টের মধ্যে, দেখো শেষের দিকে লিখছেন, শেষের দিকে রিপোর্ট, প্রদেশ কংগ্রেস নেতা আব্দুল মান্নান বলেন, সেই সময় প্রদেশ কংগ্রেসের নেতা বা ওই বিধানসভাতে বিরোধী দলের নেতা ছিলেন বোধহয় আব্দুল মান্নান, তিনি বলছেন, আমি কোট আনকোট করে বলছি, কোট, আনন্দবাজার লিখেছে কোট করেই, আমি সেটা পড়ে দিচ্ছি, 1985-86 সালে এমপি হিসেবে মমতাই
তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বোটাফিংকে আবেদন জানিয়েছিলেন, আবেদন না, আর্জি জানিয়েছিলেন নাগরিকত্ব সংক্রান্ত এই দায়িত্ব রাজ্যের হাতে রাখা ঠিক নয়। তখন পশ্চিমবঙ্গে বাম সরকার ছিল বলেই কি তিনি এই অবস্থান নিয়েছিলেন? আনকোট। তাহলে দেখুন 85-86 সালে এমপি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকার বুটা সিংকে চিঠি লিখছেন বা আর্জি জানাচ্ছেন যে জেলা শাসকের কাছ থেকে ক্ষমতা দিল্লিতে নিয়ে যাওয়া হোক। আর আসলে সেই সময় 86 সালে দিল্লিতে নিয়ে যান তারপর পর। তো আমি এই কথাটা বলছি এই কারণে, কালকে একটা ভিডিও করেছি, সেটাতে আমি বলেছি যে ওই পার্লামেন্টে উনি বাংলাদেশিদের নাম ভোটার তালিকায় উঠছে বলে কাগজ ছুড়ে মেরেছিলেন, এমপি পদ থেকে পদত্যাগ করেছিলেন, তার পার্টির লোকেরা বনগাঁতে ডেপুটেশন দিয়েছে একের পর এক এসডিও কে, বিডিও কে, যে বাংলাদেশের লোকজনের নাম ভোটার তালিকায় উঠছে। আবার এখানে এই দেখলেন, আবার এখন যেটা বলছেন এই 24 তারিখে ভিত্তিবসত করা হোক ইত্যাদি ইত্যাদি যেটা বলছেন, আমি বলছি এটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, আমি তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করার জন্য আমি বলছি না, তার বিরুদ্ধে বলবার জন্য বলছি না। এইটা কংগ্রেস, বিজেপি, সিপিএম সবাই কিন্তু এই মানুষগুলোর যে দুর্দশা, এই মানুষগুলোর দুঃখ কষ্ট, এইটা তাদের বেদনা দেয় না, এইটা নিরসন করার চেষ্টা করে না। মানে মানবিকতার জায়গা থেকে যেটা দেখার কথা সেইটা এরা কিন্তু কেউ করেন না। এরা এইগুলো করছেন কেন? কোন সময় কোনটা বললে তার ভোট বাড়বে, মানুষ উচ্ছন্নে যাক, যা হোক, তা নিয়ে একদমই এরা ভাবছেন না। তারা ভাবছেন যে কোন সময় কোন স্লোগান তুললে, কি বললে, কি করলে, কি চিঠি লিখলে ভোটটা বাড়বে। এটা সব দলের একই ইয়ে। তা আমি আগে আপনাদের কয়েকটা বলেছি, একটা কথা মিস করে গেছি, ওই যে বিভিন্ন নেতার কথা বললাম। আপনারা জানেন এই নাগরিকত্বের ইস্যুতে আমি 3টে ডেলিগেটের মেম্বার হয়ে প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সাথে দেখা করেছিলাম। তার একটা গেছিলাম ওই যে মমতা মহাসংঘের পক্ষ থেকে 5-6 জন গেছিলাম, তার মধ্যে ছিলাম। আর পরে আমি আরো 2টো ডেলিগেশন নিয়ে আমাদের রিফিউজি সংগঠনের তরফ থেকে প্রধানমন্ত্রীর সাথে এটা নিয়ে দেখা করেছি। মানে আমি আলাদা করে করেছি কারণ ওই মধ্য মহাসংঘ আর এসব নিয়ে উদ্যোগ নেয়নি, তবে বললেও কান দেয়নি, যার জন্য আমরা অন্য সংগঠনের তরফ থেকে আমরা দেখা করেছি। তো এরকম সময় একদিন আমরা যখন কথা বলছিলাম তখন RS গাভাই ছিলেন, উনি তখন এমপি। RS গাভাই মানে এখন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এই গাভাই সাহেবের বাবা। আমার খুব মানে দাদা কাম কি বলবো, আমরা তো ওনার পার্টির সাথে ছিলাম, খুব চেনাবো করতেন, আমাদের থেকে অনেকটা সিনিয়র। বহুবার ওনাদের বাড়িতে গেছি, যখন এই যে এখন সুপ্রিম কোর্টের চিফ মিনিস্টার, এই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, উনি তখন হাইকোর্টে প্র্যাকটিস করতেন মহারাষ্ট্রে। সেই সময় আমরা গেলে এই লোকগুলো সব খুব ভালো ছিলেন, গেলে ওনার বাবা নেই, একটু চা জলের ব্যবস্থা করা এগুলো করতেন। তো এই যেদিন দেখা করেছিলাম সেদিন উনি ছিলেন। আর এখন ওই যে মোদী গভর্নমেন্টের মন্ত্রী হয়েছে রামদাস আঠাওয়ালে, উনিও ছিলেন, উনি তখন এমপি, রিপাবলিকান পার্টির এমপি। তো সেদিন আলোচনাটা হয়েছিল আমাদের, প্রধানমন্ত্রী মনমোহন সিং ছিলেন আর স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন পাটিল, SK পাতিল বা শিবরাজ পাতিল, মহারাষ্ট্রের লোক ছিলেন। ফলে RS গাভাই সাহেবের সাথে আঠাওয়ালের সাথে খুব ভালো সম্পর্ক, ওনারা সব ছিলেন। তো এইসব যখন কথা হচ্ছে তখন মনমোহন সিং একটা কথা বলেছিলেন। মনমোহন সিং বলেছিলেন যে পাটিলজি, এই যে যেসব কাগজপত্র এখন চাইছে নাগরিকত্বের প্রমাণ হিসেবে, এ তো চাইলে আমিও দিতে পারবো না। মনমোহন সিং একদম ঠিক এই কথাটা বলেছিলেন
যে এসব এত সব চাইলে তো আমিও দিতে পারবো না। এবং আপনারা জানেন মনমোহন সিং পশ্চিম পাঞ্জাব থেকে এসেছিলেন যখন স্কুল ফাইনাল পরীক্ষার্থী। আমি জানি না তিনিও পরে এখানে নাগরিকত্ব নিয়েছেন, আলাদা করে আবেদন করে নাগরিকত্ব নিয়েছেন কি নেননি। তো আমাদের দেশের অবস্থাটা নাগরিকত্ব সম্পর্কে এই রকম, কিন্তু অন্যরা সব পার পেয়ে যাবেন। আর এই যে কিছু মানুষ মতুয়া, নমশূদ্র এবং অন্যান্য নিম্নবর্ণের মানুষ যারা পরে এসেছেন, তারাই আটকে যাবেন, এটা তো ঠিক না, তাই না? এটা ঠিক না। ধরুন এই যে আমি বলি যে বিহারে যে ডিসিশনটা নিয়েছে, এই যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা হচ্ছে, মানে যাচাই বাছাই করে নাম ঢোকানোর যে প্রক্রিয়া চলছে, ওইটা আমাদের এখানে অলরেডি বিএলও মানে ব্লক বুথ লেভেল অফিসার নিয়োগ শুরু হয়ে গেছে, মানে 2-3 মাস পরে আমার এখানে হবে। তা আমাদের এখানে হলো 2001-2 সালের ভোটার তালিকাটা হবে ভিত্তি। তা এইটা যদি ভিত্তি হয় তাহলে দেখেন যে উচ্চ বর্ণ হিন্দু যারা, একটু শিক্ষিত অংশ যারা, একটু অবস্থাপন্ন লোক যারা, পাকিস্তান ভাগ হওয়ার পর কিন্তু তারা চলে এসেছিলেন, তারা আগে এসেছিলেন। আপনি ওই তথাগত রায় একটা বই লিখেছে, যা ছিল আমার দেশ। আমি তার বইয়ের কথা বলছি কেন, বলছি ওই বিজেপির লোকগুলো অন্য লোকের বইয়ের তথ্য মানতে চান না, কিন্তু উনি তো ওদের নেতা। তো তাতে দেখবেন বলছে ঢাকার একজন তাড়াতাড়ি মানে একজন ব্রাহ্মণ তিনি চলে এলেন, একদিন সকালে বসে আছেন বাড়িতে, একজন মুসলমান এলেন তার বাড়ি, এসে ওই উঠোনের এক কোণে রাখা একটা তক্তপোষ তার উপরে বসলেন। তো তিনি চলে যাওয়ার পরে ওই ব্রাহ্মণ ভদ্রলোক তখন ভাবছেন যে আগে এই মুসলমান আসলে, মানে পাকিস্তান হওয়ার আগে আসলে মাটিতে বসতেন, এখন এসে তক্তপোষের পরে বসেছিলেন, ফলে এই দেশে আর বাস করা যাবে না। তিনি দেশ ত্যাগ করে চলে এলেন। তো এইটা তো বেশি দেরি হয়নি, এটা তো দেশ ভাগ হওয়ার পরপরই এই চলে এসছেন। ফরিদপুরে পালং এলাকার একটা লোক, গ্রামের নাম পালং, লিখেছে, তথাগত রায় লিখেছেন, তিনি দেশ ত্যাগ করছেন। তো বলছেন যে কোট আনকোট করে লিখেছেন তথাগত রায়, বলছেন তিনি বলছেন যে আমরা এতদিন মুসলমানদের উপর যে অন্যায় করেছি, যেভাবে তাদের অমর্যাদা করেছি, হয়রানি করেছি, পাকিস্তান হয়ে গেছে, এইবার হয়তো করেনি, বলছে হয়তো তার বদলা নিতে পারে, তাই আর এদেশে থাকা নয়, তিনি দেশ ত্যাগ করলেন। তা এরকম ভাবে যারা দেশ ত্যাগ করেছেন তারা সাধারণত উচ্চবর্ণ মানুষ, লেখাপড়া জানা মানুষ, টাকা পয়সাওয়ালা লোক, এরা ওই 50, 48, 47, 48 থেকে 64, 65 মধ্যে বা 70-এর আগে তারা প্রায় সবাই চলে এসেছেন। আর তারা যারা সবাই চলে এসেছেন, আপনি নিশ্চিত 2001 সালের ভোটার তালিকায় তাদের অধিকাংশ নাম থাকবে, ফলে তাদের কিন্তু আর অসুবিধে হচ্ছে না। আর তাদের এই অসুবিধা হবে না বলে এই যে পার্টির নেতা যারা, তারা কিন্তু ওই ক্যাটাগরির লোক। এই যতগুলো পার্টি দেখছেন, আমি একটা পার্টি বলছি না, বিজেপি বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, তৃণমূল বলুন, যা, ফলে তারা এবং এই নিয়ে অতটা মাথা ব্যথা নয়, তাদের অতটা মাথা ব্যথা নেই, কারণ তারা তাদের আত্মীয় স্বজন এইসব ঝামেলায় পড়বে না। আর আমাদের অবস্থা হয়েছে, আমরা হয়তো 10 জন, 20 জন বা 50 জন হয়তো উতরে যাব। আমি এই নিম্নবর্ণীয় মানুষ, নমশূদ্র, মতুয়া, অন্যান্য যারা আছেন, দেবনাথ, অন্যান্য সব যারা আছেন ওবিসির মধ্যে নিচের ক্যাটাগরির লোকজন, তারা কিছু লোক হয়তো করে যাবেন, কিন্তু আর যে মানে ধরুন অর্ধেকটা যদি পার হয়ে যায়, আর অর্ধেকটা কিন্তু তাদেরই আত্মীয় স্বজন, তাদেরই ভাই, বংশধর, এই সব মানুষ, ফলে তাদের কিন্তু অশান্তিটা যাবে না। ফলে এইরকম একটা অবস্থার মধ্যে থাকার জন্যই কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেন না তা তো না, উনি তো বোঝেন, কিন্তু আইন পরিবর্তন করার জন্য কিন্তু
চেষ্টা করেননি, কারণ জানে এটা তাদের খুব অসুবিধে নেই। আর আমরাও যারা যারা ভোট দিই, যে ভোটের উপর তারা নির্ভর করেন, তারা এমন কিছু চাপ সৃষ্টি করতে পারেনি যাতে তারা বাধ্য হয়। ধরুন মতুয়াদের কথা যদি বলি, এটা 2009 সাল হবে, ওই যে মেলার মাঠে বড় মঞ্চ করলেন, মমতা তখনও কিন্তু কেন্দ্রের মন্ত্রী, তখন রেলমন্ত্রী এই বিজেপির, না বিজেপির মন্ত্রিসভা না, বিজেপির মন্ত্রিসভায় কি না কংগ্রেসের, 2009 সালে রেলমন্ত্রী ছিলেন, আমার মনে নেই, ছেড়ে দিন। না বিজেপি 2004 কত সাল, 2000, আমি আমার একটু গোলমাল হয়ে যাচ্ছে সাল তারিখ, উনি 19-এর মধ্যে। তা ওনাকে বড়ভাবে এসেছিলেন, ওনাকে বললেন যে একটা চিঠি দেওয়া হয়েছিল, সেই চিঠিতে বলা হলো এই নাগরিকত্ব নিয়ে কিছু ব্যবস্থা নেওয়ার জন্য। চিঠিটা তিনি পড়েছিলেন মনোযোগ দিয়ে, পড়ে উনি তার জবাবে ওখানে বললেন, আমি রেলমন্ত্রী, ওই নাগরিকত্ব আমার দপ্তরের ব্যাপার না, ওটা নিয়ে আমার কিছু করার নেই। তবে এই শিডিউল কাস্ট বিভিন্ন রাজ্যে ওই যে নমশূদ্রদের তফসিলীকরণ ইত্যাদি ইত্যাদি নিয়ে আপনার যে বক্তব্য, সেটা আমাদের এমপি, উনি এসসি ন্যাশনাল কমিশনের চেয়ারম্যান হয়েছেন, গোবিন্দ নস্কর বোধহয়, উনাকে বলবেন, উনি এটা করবেন। মানে এইসব ব্যাপারে তারা কখনো সিরিয়াস হননি। তা এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো যখন বলছি, সেই দিনই আজকে সকালবেলায় আবার একটা কাগজে দেখলাম, আনন্দবাজারে দেখলাম যে সেখানে একটা কোর্ট কেস হয়েছে। কোর্ট কেসের আগে হয়েছে, ওই যে কার-19 নিয়ে কোর্ট কেস হয়েছিল, কিন্তু 300-র উপরে কোর্ট কেস হয়েছিল। আবার দেখুন, আমাদের সংবিধানে এবং 55 সালের নাগরিকত্ব আইনে বলেছে এই দেশে জন্মগ্রহণ করলেই তিনি ভারতের নাগরিক, জন্মসূত্রে। সংবিধান বলেছে জন্মসূত্রে নাগরিক হতে গেলে এই দেশে জন্মগ্রহণ করলেই হবে, কোনো শর্ত থাকবে না, মা বাবা কোথাকার কে, এইসব কোনো শর্ত থাকবে না। সেইটা যখন আইন পরিবর্তন করে মা অথবা বাবার একজন নাগরিক না হলে জন্মগ্রহণ করলে হবে না, মা এবং বাবা দুইজন না হলে হবে না, এই দুবার পরিবর্তন করলো, তখন একটা লোক কেস করেনি। কার-19-এর বিরুদ্ধে 300-র উপরে কেস হয়ে গেল, কিন্তু এই যে সংবিধান লঙ্ঘন করে বাই বার্থ নাগরিকত্বের বিষয়টা শর্তহীন থেকে শর্তযুক্ত করলো, সুপ্রিম কোর্ট কি বলতো আমি জানি না, কিন্তু কেউ এইটা নিয়ে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করলেন না। আমরা করেছিলাম 2014 সালে, লড়তে পারছি না, এখনো কেসটা আছে, ভালো উকিল না হলে তো এগুলো আসলে হয় না, কিন্তু অন্য কেউ করেনি। আমি বলছি এখনো করা যায়, কারণ দেখতে পাচ্ছেন 150 কোটি লোক, তাই 149 কোটি তো জন্মসূত্রে নাগরিক। মানে এটা তো কোনো কাগজ থাকে আর না থাকে, কারোর কাগজ থাকলো আর না থাকলো, আমরা প্রত্যেকেই জানি 150 কোটি লোক হলে তার 148 বা 149 কোটি মানুষ ভারতবর্ষে, তারা এই দেশের ভূমিপুত্র। অথচ তাদের আজকে এইসব করার জন্য কি ভোগান্তি, আপনি উদ্বাস্তুদের কথা বাদই দিন, তবুও এই সমস্ত আইনগুলো তৈরি হয়েছে। আজকে হল্লা কল্লা করছে বিরোধীরা, কিন্তু আইনি পরিবর্তন করার জন্য তাদের সবার কাছে আমরা যাচ্ছি, তারা জানেন না বোঝেন না তা নয়, কিন্তু সেই দাবিটা তারা তুলছে না। তা আজকে কি করলো, আজকে প্রশান্ত ভূষণ যাদের উকিল, সংগঠনের নাম দেখাল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস, অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস, এরকম একটা সংগঠন, কারা আমি জানি না, বুঝলেন তো, এরা একটা কেস করেছে সুপ্রিম কোর্টে। সেই কেসে কি বলেছে, কাগজটা বলছে 3 কোটি মানুষ নাকি বেনাগরিক হয়ে যাবেন, ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে, 3 কোটি ভোটার মানুষের নাম ভোটার তালিকা থেকে নাম কাটা যাবে। বিহারে মোট ভোটার কত, কত মোট ভোটার? 2003 সালের ভোটার তালিকায় 4.96 crore, মানে 5 কোটি লোকের নাম 2003 সালের ভোটার তালিকায় আছে, সেগুলো নিয়ে তার কোনো সমস্যা হচ্ছে না। আর ওই 8 কোটির মতো লোক আছে, মানে ওইটাকে বলছে 60% লোক হচ্ছে ওই 5 কোটি, তাহলে আর 40%-এ আর ধরুন 3 কোটি,
3 কোটি 3.5 কোটি যা হোক, তার মানে 8 কোটি 8 কোটি লোক মানে ভোটার অলরেডি 5 কোটি ভোটার বলে ডিক্লেয়ার করে দিয়েছে, আর বাকি আছে 3 কোটি 3 কোটি। মামলা হচ্ছে সুপ্রিম কোর্টে, 3 কোটি লোকই ভোটার তালিকা থেকে বাদ যাবেন। মানে আমি বলছি এই সমস্ত এরকম ভাবে আবেদন, মানে এই প্রথম দেখেই তো বিগড়ে যাবে জজদের মেজাজ। মানে একটা যুক্তিসঙ্গত কথা তো বলা দরকার। ফলে এই যে বিষয়গুলো, আমি জানি না এইসব কেস, একটা তো নির্বাচন কমিশন করছে, তা নিয়ে হল্লাগোল্লা হচ্ছে, আন্দোলন হচ্ছে, এবার সুপ্রিম কোর্ট যদি এইটাকে এরকম ভাবে আটকেসরা ভাবে একটা মামলা করার জন্য এটাকে যদি শিলমোহর দিয়ে দেয়, তাহলে আর বলারও কোনো জায়গা থাকবে না। মানে বিজেপি একদম এরপরে তারা ইট সার্টিফিকেট পেয়ে গেল সুপ্রিম কোর্টের। ফলে এইসব ব্যাপারগুলো আমি জানি না এগুলো তারা সিরিয়াস না এগুলো চক্রান্ত, মানে এসব আমি মানে আজকে এইসব ভাবতে হচ্ছে নানান জিনিস দেখে যে এগুলো কি ভালোর জন্য হচ্ছে না আরো বিপদে ফেলার জন্য হচ্ছে। এই সমস্ত জিনিসগুলো নিয়ে আজকে একটু ভাবার সময় এসেছে। আমি এবার একটু নাগরিকত্ব ব্যাপারটা নিয়ে কেস যেহেতু হয়েছে একটা কথা বলি। দেখুন, নাগরিকত্ব, ভোটার বিষয় এইগুলো নিয়ে আমাদের সংবিধানে 3টে ধারা মূলত বলা যায়, 324, 325, 326। তা 324 ধারাতে কি বলেছে শোনেন। 324 ধারাতে বলেছে নির্বাচনের সব কাজ দেখাশোনা করবে নির্বাচন কমিশন, সেটাকে পরিচালনা করবে, দেখাশোনা করবে। নির্বাচন সম্পর্কীয় বিভিন্ন নির্দেশ, নীতি এগুলো নির্বাচন কমিশন ঘোষণা করবে। আর ভোটার তালিকা তৈরির এখতিয়ার এটাও হচ্ছে নির্বাচন কমিশনের। এইটা বলেছে 324 ধারাতে। 325 ধারাতে বলেছে যে এই ভোটার তালিকা যখন তৈরি হবে তখন কিন্তু ওই কারোর ধর্ম, লিঙ্গ, ভাষা, বর্ণ এইসবের কারণে কারোর নাম কিন্তু বাদ দেওয়া যাবে না। আবার এরকমও হবে না যে আমি হিন্দু তাই একজন হিন্দু তাই তার নাম ঢুকিয়ে দিলাম, আদারওয়াইজ তিনি এলিজিবল নয়, মানে বিভিন্ন নিয়ম কানুনের মধ্যে তিনি বৈধ নন, উপযুক্ত নন, তবুও নাম ঢুকিয়ে দিলাম হিন্দু বলে বা মুসলমান বলে, এরকমও করা যাবে না। হিন্দু মুসলমান বলে বাদ দেওয়াও যাবে না, আবার বাড়তি সুবিধাও দেওয়া যাবে না। এটা বলেছে 325 ধারায়। 326 ধারাতে বলেছে যে কে ভোটার হতে পারবেন। ওই বলেছে প্রথম হচ্ছে তাকে ভারতীয় নাগরিক হতে হবে, পরিষ্কার করে বলছে। তারপরে বলছে 18 বছর বয়স হতে হবে। তারপরে বলেছে পাগল হলে হবে না, বা এমন কোন ক্রিমিনাল যাকে কোর্ট যদি বলে দেয় তাহলে সেরকম লোকের নাম ভোটার তালিকায় উঠবে না। এটা বলে দিয়েছে এই যে 3টে ধারা। আবার এইগুলোকে মাথায় রেখে এই যা বললাম, এই 3টে সংবিধানের 3টে ধারা, এই ধারাটাকে মাথায় রেখে, এটা তো সংবিধান বলেছে, এই 3টে ধারা সংবিধানের, পার্লামেন্ট আবার একটা আইন তৈরি করে 1950 সালে, আরো ডিটেলস কিভাবে কি হবে এটা করার জন্য। সেই আইনটার নাম হচ্ছে দি রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950, দি রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1950। তাতে কি আছে? তাতে এই যেগুলো আমি বললাম সংবিধানে বলেছে সেইগুলোকে রেখে, এর মধ্যে তো আরো অনেক কাজ আছে, আরো অনেক কাজ, মানে সিট অ্যালোকেশন, কতগুলো সিট হবে কোন রাজ্যে, কতগুলো রিজার্ভ হবে, ইত্যাদি ইত্যাদি। এই যে বিষয়গুলো, এগুলো ডিলিমিটেশন, ওই যে কিছুদিন পর পর সীমানা পুনর্নির্ধারণ হয়, যেমন আমাদের বনগাঁ কেন্দ্র আগে ছিল না, নতুন বনগাঁ লোকসভা কেন্দ্র হয়েছে, এই ডিলিমিটেশনের যে ব্যাপারটা। তারপরে এই ভোটার হওয়ার যোগ্যতা সম্পর্কেও ওই 326 ধারাকে রেখে এখানেও আবার আরেকটু বিস্তারিত ব্যাখ্যা করেছে
যে ওইগুলো তো হবে আবার বনগাঁ লোকসভা কেন্দ্রের ভোটার কিন্তু এই এলাকায় যারা বসবাস করবে, গাইঘাটা বিধানসভা কেন্দ্রের ভোটার হতে পারবে এই গাইঘাটা এলাকায় যারা বসবাস করেন। হ্যাঁ, মানে স্বাভাবিকভাবে যারা এখানে বসবাস করেন। আবার এই স্বাভাবিক বসবাস করেন কাদের বলা যায়, কারণ অনেকে ওই যে পরিযায়ী শ্রমিকদের যে ব্যাপারটা হচ্ছে, সেক্ষেত্রে বলেছে যে ওই টেম্পোরারিলি যারা বাইরে যাবেন আবার এই জায়গায় ফিরে আসার তার ইচ্ছে রয়েছে, এইসব ক্ষেত্রে পার্মানেন্ট যেখানে তিনি রাখতে চান রাখা উচিত, এরকম তাই নিয়েও কিছু ডিসপুট হচ্ছে, সেগুলো এখানে বলে দিয়েছে। ভোটার তালিকা তৈরি করে কি পদ্ধতি হবে সেটাও এইখানে বলে দিয়েছে, এই আইনে বলে দিয়েছে, সেই অনুযায়ী কাজটা, তার মধ্যে থেকে কাজটা করবে ইলেকশন কমিশন, বা এই যে ইলেকশন কমিশন গঠন করা, বুঝলেন তো, এগুলোও কিন্তু এই আইন মোতাবেক হবে। কি করে ইলেকশন কমিশন, চিফ কমিশনার বা অন্যান্য কমিশনাররা নির্বাচিত হবেন, এসব এই আইনে বলে দিয়েছে। তারপরে কি কি তার ক্ষমতা, ইলেকশন কমিশনের কি ক্ষমতা থাকবে, কতটুকু থাকবে না। তারপরে যদি ইলেকশন কমিশনের কোনো নিয়ম যদি পাল্টাতে হয়, কার্যকরী তো করবে ইলেকশন কমিশন, তার কিছু নিয়ম যদি পাল্টাতে হয় সেগুলোও এই আইনে বলে দিয়েছে। উচ্চকক্ষ নিম্নকক্ষ, ওই যে রাজ্যসভা লোকসভা, আবার বিভিন্ন রাজ্যে উচ্চকক্ষ নিম্নকক্ষ আছে, আমাদের এখানে নেই, মহারাষ্ট্রে উচ্চকক্ষ নিম্নকক্ষ আছে, এরকম এই সবগুলো এই আইন কিন্তু নিয়ন্ত্রণ করে। তাহলে নিয়ম কানুনের ব্যাপারটা অনেকটা আমরা বুঝতে পারলাম। তাহলে এইগুলো যখন আছে, তখন আজকের এই যে সমস্যাটা হচ্ছে, এই সমস্যাটা কি পার্টিগুলো জানে না, পার্টির নেতারা জানে না? পার্টির নেতারা জানে না তা নয়, কিন্তু তারা এটা করেনি। এখন এসে যারা করছে তারা হচ্ছে আসলে এই আমার ভোট বেশি কাটা পড়ে গেল না ওর ভোট বেশি কাটা পড়ে গেল, আসলে কার লাভ হবে কার লস হবে, এই নিয়ে টানা পড়েন। যে মানুষের যে নাগরিক অধিকার চলে গেলে তারা কি হবে, তাদের যে কি দুর্বিষহ জীবন, মানে এ তো পুরুষানুক্রমে হয়ে যাবে, এই সমস্ত গুলো নিয়ে কিন্তু তাদের মাথা ব্যথা নেই। মাথা ব্যথা যদি থাকতো তাহলে এতদিনে তারা কিছু পদক্ষেপ নিত। আর এই প্রসঙ্গে আর একটা কথা আপনাদের বলি, সেটা হলো, দেখুন এই সমস্ত নেতাদের দোষ দিয়ে লাভ কি? এই যে মানুষকে হয়রানি করছে, করছে কারা? পার্লামেন্ট। এই পার্লামেন্টে আইন তো একটা পার্টি তৈরি করেনি, প্রত্যেকটা আইন সব পার্টি মিলে করেছে। তখন কেউ কিছু বলেনি, তখন এরকম হাত উঁচু করেছে। এনআরসি আইনটা সব থেকে বিপজ্জনক আইন বলে সব পার্টি এখন বলছেন, বিজেপি বাদে আর সবাই বলছেন। আর সব থেকে মজার ব্যাপারটা হলো, এনআরসি আইন হচ্ছে 2003 সালে হয়েছিল অটল বিহারী বাজপেয়ীর সময়, 14A ধারা এনআরসি আইন, কি করে এনআরসি করতে হবে, কি তার পদ্ধতি, ইত্যাদি ইত্যাদি যা হয়েছিল। এই আইনটা তৈরি করার সময় একজন এমপিও, কোন দলের একজন এমপিও বিরোধিতা করেনি। 100% সর্বসম্মতি, মানে 100%, তবুও আমি বলছি 100% সর্বসম্মতিক্রমে এই আইন তৈরি হয়েছে। এবং 2003 সাল থেকে আজকে 22 বছর হয়ে গেছে, কোন পার্টি কিন্তু বলেনি যে 14A ধারা বাতিল করতে হবে। বলছে করতে দেবো না, হতে দেবো না, এইসব বলছে, কিন্তু কেউ ওই ধারাটা বাতিল করার কথা বলেনি। ফলে আমাদের তৈরি হতে হবে যে এনআরসিতে যাতে সবার নাম ওঠে, তার জন্য কি কি করা যায়, কোন কোন আইন পরিবর্তনের কথা বলা যায়, এইগুলো নিয়ে আমাদের আজকে চেষ্টা করতে হবে। ওই আইন কিন্তু পাল্টাবে বলে আমার অন্তত মনে হয় না। এখন আমরা যাদের নির্বাচন করে পাঠাই, মানে সর্বশেষ পেছতে পেছতে আসলে তো সমস্ত দোষটা আমার ঘাড়ে আপনার ঘাড়েই পড়ে যায়। আমরা যাদের নির্বাচন করে পাঠিয়েছি, মানে বউকে বলেছি ওই তোলা শাড়ি ওইটা আলমারি থেকে বের করে ভাঁজ খুলে এই নতুন শাড়িটা পরে বা তোলা শাড়িটা পরে ভোট দিতে চলো, এরকম করে আমরা ভোট দিয়েছি। যাদের ভোট দিয়েছি তারাই এই সর্বনাশগুলো
করেছে। ফলে শেষ পর্যন্ত দোষ কিন্তু আমার ঘাড়ে এসেই পড়ে। তো এইগুলো আজকে একটু ভাবা দরকার, এইসব ইতিহাসগুলো আমাদের জানা দরকার। আমি এগুলো কথা বলছি কারণ হচ্ছে আজকে আবার নতুন একটা ধাপ্পা দেবে, সে বিজেপি হোক আর বিরোধীরা হোক, এরা ধাপ্পা দিয়ে কিন্তু এইটাকে কোনো রকমের ধামাচাপা দিয়ে রাখার চেষ্টা করবে, সমস্যাটা মেটাবে না। সেই জন্য আজকে সবার কাছে আমার আবেদন, এই তো গোটা ব্যাপারটা আইন কানুন মোটামুটি একটা সাধারণ ধারণা আমাদের তৈরি হয়ে যাচ্ছে। এইসবের মধ্যে দিয়ে যে পদ্ধতিগুলো ধীরে ধীরে আসছে, একটু একটু করে পিছিয়েছে, এটা কোনো সন্দেহ নেই। মানে ওই যে দি রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যাক্ট করলো 1969-এ, তারপরে 89 সালে 20 বছর পরে এসে বললো ঠিক আছে, জন্মের সার্টিফিকেট না থাকলে বিকল্প কাগজ মানা হবে, কারণ বেশিরভাগই লোকের নেই, ঠকবাজ থেকে আওয়াজ হয়ে যাবে। তারপরে আবার 2016-17 সালে প্রথমে বলে 89 সালটা ভিত্তি করো, 69 নয় 89। ওই 89 পরে বহু পরে এসে দেখছে তাতেও 50% লোকের ওই বার্থ সার্টিফিকেট নেই। 2016-17 সালে এসে একটা পরিসংখ্যান প্রকাশ করে সেন্ট্রাল গভর্নমেন্ট দেখলো যে এটাতেও বেশিরভাগ লোক বাদ পড়ে যাবে। তারপরে তো 2023 সালে আবার ওই যে 69 সালের আইন, দি রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2023 তৈরি হলো। 69 সালের আইন সংশোধন হলো 23 সালে। এবারে বললো 1 অক্টোবর 2023 সালের পরে যারা জন্মাবে তাদের শুধু বার্থ সার্টিফিকেট লাগবে। এরকম করে পিছিয়েছে। তো এরকম করে যখন পিছিয়েছেন এবং এই ত্রুটি যখন গভর্নমেন্টের, আমি কোন গভর্নমেন্ট বলছি না, বিজেপি হোক আর কংগ্রেস হোক, যেই হোক, জনতা হোক, গভর্নমেন্ট এগুলো করেনি। এগুলো তার করার কথা ছিল। 30 বছর আগে তুমি আইন কার্যকরী না করে আইন কার্যকরী করতে গিয়ে নানান রকমের সমস্যা হচ্ছে। ফলে আমরা যে দাবি করছি যে ঠিক আছে একটা জায়গায় তো দাড়ি টানতে হবে, তোমরা একটু একটু করে পেছাচ্ছ। 69 সাল থেকে 2023 এসেছ, এখন বলছো বিহারের ক্ষেত্রে ও কাগজপত্র লাগবে না, ভোটার তালিকায় নাম থাকলে হবে, এটাও তো একটা পেছনো। তাই এই পেছোতে পেছোতে তুমি এই পর্যন্ত পেছনো না, একটা আইন তৈরি করে ফেলো না যে যারা ভারতবর্ষের স্থানে বসবাস করছেন তারা ভারতবর্ষের নাগরিক। এবং এই কথা বলে দিল তো 150 কোটির 149 কোটি লোক নিয়ে তো কোনো সমস্যা নেই, তারা তো সত্যি এদেশের ভূমিপুত্র। আর ওই যে 1 কোটি লোক তোমাদের এই কাটাকাটি, এইটুকু এইটুকু, এই সময়ের আগে এই সময়ের পরে, এই সমস্ত করে হয়তো 30-40 লাখ লোক বাদ পড়বে। সে 30-40 লাখের ভোগান্তি, সেটাও তোমাদের মানে অন্যান্য ভারতবাসীরাও তার জন্য অ্যাফেক্টেড হবে। তারা শুধু ভোগান্তি হবে তা না, তাদের জন্য অন্য ভারতবাসীরও সমস্যা হবে। এই যেমন আজকে হয়েছে, তাদের বাছাই করতে গিয়ে ভূমিপুত্রদেরও কাগজ দেখাতে হচ্ছে, তারাও আজকে হ্যারাস হচ্ছে। ফলে এই সমস্ত না করে বলে দাও যে এই 2025 এই সালে যারা স্থায়ীভাবে বসবাস করে তার একটা কাগজের তালিকা বলো। এই তালিকাগুলোর একটা যদি থাকে যে 2025-এর আগে থেকে তারা ভারতে বসবাস করে স্থায়ীভাবে, তাহলে তারা ভারতবর্ষের নাগরিক। এই মর্মে একটা আইন করে এই সমস্যাটা সমাধান করো, যে এরপর থেকে যা আইন হয়েছে সেই অনুযায়ী প্রত্যেকটা লোককে ভারতের নাগরিক হতে হবে, বার্থ সার্টিফিকেট নিতে হবে। এবং এটা এখন সম্ভব, এটা এখন থেকে 40 বছর আগে সম্ভব ছিল না। যতটুকু সম্ভব হতো তাও বিভিন্ন পার্টি গভর্নমেন্ট প্রচার করেনি। তো এখন 23 সালে আইন হয়েছে, এবার থেকে প্রচার করো, কার্যকরী করো, মানুষও অনেকটা সচেতন হচ্ছে, এটা হবে, দেশটা সুন্দরভাবে চলবে, মানুষও সুখে শান্তিতে বাস করতে পারবে। ফলে এই দাবিতে যদি এই গভর্নমেন্ট এবং বিভিন্ন বড় পলিটিক্যাল পার্টির যদি ঘুম না ভাঙে, তাহলে দেশের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, উদ্বাস্তু, সবাই মিলে আন্দোলন করা ছাড়া আর অন্য কোনো পথ থাকে না। ফলে সেইটা নিয়ে সবাই চিন্তা ভাবনা করুন, ভাবুন, মতামত ব্যক্ত করুন, একটা আন্দোলন করে তুলুন। সবাইকে নমস্কার, ধন্যবাদ।